experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। বিধবাদের এত রং তামাশা করতে নাই। বিধবা? হ্যাঁ, বিধবাই তো আমি। নিজ মনেই বিড়বিড়ালো জারনাব। মাজেদা বানু পুনরায় বলে উঠল, ক্ষমা করবেন, কিন্তু আমার দাদি বলতো বিধবাদের এত আনন্দ উল্লাস করতে নাই। আপনি হতে পারেন সুলতানার বড় বোন বা সৈনিক প্রধানের ছোটবেলার বান্ধবী, কিন্তু এইগুলো করা ঠিক না, পাপ হয়। খেই হারিয়ে দুপা পিছিয়ে গেল জারনাব। অক্ষিযুগল টইটুম্বুর নোনা চলে। গর্জে উঠল মাহতাব, আপনি নিজের সীমা অতিক্রম করছেন মাজেদা বানু। জয়ের সাথে এভাবে কথা বলার সাহস আপনি পেলেন কিভাবে? আসলে সৈনিক প্রধান। আমতা আমতা করতে শুরু করেছে মাজেদা বানু। এত সাহস আপনার? আমার সামনে জয়ীকে আশেপাশে কথা শোনাচ্ছেন, তার সামান্য একজন রাধুনী হয়ে? আমি তো ওনার ভালোর জন্যই বলেছি, পাপ হলে তো ওনারই হবে। তাছাড়া আমি তো ভুল কিছুই বলিনি। উনি তো বিধবাই। খারাপ ভাগ্য না হলে কি স্বামীটা অকালে মারা যায়? স্বামী না থাকলে আবার কিসের আনন্দ? এমন নারীদের বলা হয় অলক্ষী। সাহস জুগিয়ে বলা মাজেদা বানুর কথাগুলো মাঝ পথেই থেমে যায় মাহতাবের ধমকে। চুপ, একদম চুপ। জয়ের উদ্দেশ্যে আর একটা তিক্ত কথা উচ্চারণ করলে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আপনার স্পর্ধা থেকে হতবাক হচ্ছে। বয়সে যদি আপনি আমার বড় না হতেন, তাহলে এখনই আমি আপনার নিজের প্রাপ্য স্থান দেখিয়ে দিতাম। অশ্রুকণা ঝরে পড়ে জারনাবের চোয়াল বেয়ে। ফর্সা মুখশ্রী লাল হয়ে উঠেছে। কেন সবাই বারবার তাকে মনে করিয়ে দেয় সে যে একজন বিধবা? নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে মুখ খুলল মাজেদা বানু। অপরাধ নেবেন না সৈনিক প্রধান, এগুলো আপনার জানার কথাও না। বয়স অনেক অল্প আপনার। এসব আমার দাদির আমলের কথা, বহুকাল ধরে প্রচলিত। বহু চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করেছে মাহতাব। ইচ্ছে করছে এখনই ধর থেকে মাথাটা আলদা করে ফেলতে। শুধুমাত্র এই মহলের সম্মান রক্ষার্থে সে এখনও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। জুইকে বিধবা বলা এই মহিলাকে কেন বলবে? কোন সাহসে? জুই মোটেও অলক্ষী নয়, সে নিষ্পাপ, সে কোমল। নিজের রাগের ওপর কাবু করার চেষ্টা চালিয়েই বলল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পূর্বে আপনি এই স্থান ত্যাগ করুন মাজেদা বানু, নয়তো জানেন আমি কি করে বসবো। হুমকিতে ভয় পেল মাজেদা বানু। সেবিকাদের নিয়ে দ্রুত পা বাড়ালো স্থান ত্যাগ করতে, কিন্তু যাওয়া তার হলো না। দ্বারের সম্মুখে গিয়ে হঠাৎই থমকে দাঁড়ালো। মুখশ্রী শুকিয়ে কাঠ হয়ে এলো। ভয়ে কয়েক কদম সরে দাঁড়ালো। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক বিরাজ করছে। পেছন থেকে মাহতাব পুনরায় ধমকে উঠল, কি হলো, যাচ্ছে না কেন? কি বলছো মাজেদা বানু? এই নিয়ম তো আমিও জানতাম না। কোন হাদিসে পেয়েছো বলো তো আমাকে। হুট করে বেগমের বাঁকা কথা শুনতে পেয়ে ভালো করে তাকালো মাহতাব। দ্বার বরাবর শটান দাঁড়িয়ে আছে বেগম। কিছুটা এগিয়ে এসে পুনরায় বলল, তোমার যুক্তি অনুযায়ী বিধবা তো আমিও, তাহলে আমিও কি অলক্ষী? আমারও কি আনন্দ করা নিষেধ? রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করেছে মাজেদা বানু। কোথা থেকে যে বেগম চলে আসবে তা সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। মনে হচ্ছে তাকে যেন কেউ ক্ষুধার্ত বাঘের সম্মুখে ছেড়ে দিয়েছে। উত্তর না পেয়ে ধমকে উঠল বেগম, বলছো না কেন? এখন কেন জবান বন্ধ হয়ে গেছে? আমি কি অলক্ষী? ছি ছি, এ কথা আমি মনেও আনতে পারি না। আপনি হলেন এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী, এই বিশাল মহলের সুলতানা। আপনি কেন অলক্ষী হতে যাবেন? বাঁকা হাসল বেগম। এক হাতে আলতো করে মাজেদা বানুর থুতনি চেপে খানিকটা উঁচু করে ধরল। বড্ড জবান চলছে তোমার। ভুল ভাল হাদিস তৈরি করে আমার বুবুকে হেনস্থা করছো। আমার বুবুর সাথে খারাপ ব্যবহার করাতে জিদান কতদিন যাবৎ কারাগারে ছিল সেই হিসাব বোধহয় রাখোনি তুমি। কোনো সমস্যা নেই, এখন কারাগারে বসে বসে দিন গুনে গুনে হিসাব রেখো। আমাকে ক্ষমা করে দিন সুলতানা, ভুল আর কখনো হবে না। আমি এখনই আপনার বউর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাকে বন্দি করবেন না। অন্ধকার কারাগার ভীষণ ভয় পাই আমি। ক্ষমা? ক্ষমা যে কি হবে? আমার বুবুর উচ্ছ্বাস ফিরিয়ে দিতে পারবে তুমি? পারবে তার লাল লাল দুই নয়ন এই মুহূর্তে মাধুর্যতায় ভরিয়ে তুলতে? তার ফোঁটা ফোঁটা অশ্রুর দাম দিতে হবে তোমায়। ওনাকে ছেড়ে দাও সোফিয়া, উনি ভুল তো কিছু বলেনি। পেছন থেকে ধরা গলায় বলে উঠল জারনাব। বোনের এহেনো রাগ এই সময় মোটেও ঠিক নয়। রাগে কি না কি শাস্তি দিয়ে বসবে জোভিয়া, তাই নিজের কষ্ট চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। তবুও কাজ হলো না বোধহয়। রাগান্বিত কণ্ঠে বেগম বলল,
তোমার জন্যই তোকে ছেড়ে দিচ্ছি বুবু, নয়তো এর জবান চিরতরে বন্ধ করে দিতাম আজ। কালকুঠুরির কঠিন অন্ধকারে টিমটিমিয়ে জ্বলছে একটি লণ্ঠন। কয়েদির ভয়ঙ্কর চিৎকারে নড়ে উঠেছে যেন ভূমি। আক্রমণাত্মক হয়ে শরীরের শেকল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে সে। আতঙ্ক ধরানো সেই গর্জনে ভয়ে গুটিয়ে রয়েছে পাহারারত সৈনিক। খবর পেয়ে হুড়মুড়িয়ে ছুটে এসেছে সুলতান শাহজিল। তাড়াহুড়ো করে আসতে গিয়ে হাঁপিয়ে গেছে সে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কারাগারের লোহার শিক ধরে তখনও গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে কয়েদি। নোংরা লাল লাল দাঁতগুলো বের করে কিছু বুঝি খেতে চাইছে। মুখ হাঁ করে বারবার হাত দিয়ে কিছু একটা ইশারা করছে, যেন কত বছরের ক্ষুধার্ত সে। অথচ কারাগারের এক কোণায় এখনও রাজকীয় খাবার ভর্তি থালা অবহেলায় পড়ে রয়েছে। সুলতান শাহজিলকে দেখতেই আরও বিচলিত হয়ে পড়ল সে। চিৎকারের পরিমাণ বৃদ্ধি পেল, গর্জে উঠল কঠিন সুরে। ভয়ে আতঙ্কে সৈনিকের অবস্থা বড়ই করুণ। আচমকা ধমকে উঠল সুলতান শাহজিল। চিৎকার করছো কেন? খাবার না খেয়ে এভাবে তাণ্ডব করা মানেটা কি? ক্ষুধার্ত আমি, খেতে দাও আমাকে। খ্যাস খ্যাসে কণ্ঠ যেন হিম ধরিয়ে দেয় শরীরে। খাবারের থালা চোখে দেখছো না? বলল সুলতান শাহজিল। রক্ত চাই আমি, তাজা তাজা রক্ত, মুক্ত করো আমাকে। অবাক দৃষ্টিতে চাইল সুলতান শাহজিল, চোখ দুটো বড় বড় করে বলে উঠল, রক্ত? আবারও তোমার অসুখ তোমাকে বশ করে ফেলেছে? শয়তান তোমার মস্তিষ্কে বাধা বেঁধেছে? আমাকে রক্ত দাও, ক্ষুধায় মরে যাচ্ছি আমি। একাধারে গর্জন করে যাচ্ছে কয়েদি। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল সুলতান শাহজিল। অতঃপর নরম স্বরে রয়ে শুয়ে বলল, দেখো, তুমি একজন মানুষ, তোমার খাবার রক্ত নয়। রক্তে তোমার ক্ষুধা নিবারণ সম্ভব নয়। শয়তান তোমাকে উস্কানি দিচ্ছে। নিজের মস্তিষ্কের ওপর জোর দাও, শান্ত হয়ে বসো আর খাবারগুলো খেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি মিথ্যা বলছো সুলতান, তুমি আমাকে না খাইয়ে মেরে ফেলতে চাইছো। রক্ত দাও আমাকে, তোমার শরীর থেকে একটু রক্ত দাও, দয়া করো, অসহ্য যন্ত্রণায় মরে যাচ্ছে আমি, বাঁচাও আমাকে। ইতিমধ্যে কাতরাতে শুরু করেছে কয়েদি। কষ্ট ফুটে উঠল সুলতান শাহজিলের দুই নয়নে। দীর্ঘশ্বাস ফেলে অসহায়ত্ব প্রকাশ করে বলে উঠল, তোমাকে আমি কখনোই মারতে চাইনি, এতটা অকৃতজ্ঞ নই আমি। তোমার ঋণ যে কোনোদিন শোধ করতে পারবো না। বাঁচাতে চাই বলেই সকলের আড়ালে তোমাকে লুকিয়ে রেখেছি এখানে। বাইরে থাকলে বহু পূর্বেই তোমার হত্যার হুকুম জারি হয়ে যেত। এসব ছলনায় ভুলবো না সুলতান, তুমি বুঝতে পারছো না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। রক্ত দাও, নয়তো এখনই মেরে ফেলো আমাকে। থেকে থেকে হিসিয়ে উঠছে কয়েদি। পারলে কারাগার ভেঙেই বোধহয় রক্ত চুষে নিত সকলের। ভারী শিকল ঝনঝন শব্দ তুলছে। কাতরাতে কাতরাতে এক সময় ধৈর্য হারিয়ে নিজের ময়লা হাতেই কামড় বসিয়ে দিল। রক্ত বেরিয়ে আসতেই তার চুষে চুষে পরম ভক্তিতে খেতে শুরু করলো। হঠাৎ নিজের শরীরের আঘাত করাতে চমকে উঠল সুলতান শাহজিল। কয়েদির এহেন পাগলাটে জন্তুর ন্যায় আচরণে তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে নিল সে। একের পর এক নিজের শরীর কামড়ে কামড়ে রক্ত খেয়ে যাচ্ছে কয়েদি। কি ভয়ঙ্কর সে দৃশ্য! একজন সৈনিক তো বমি করে ফেলল সেই স্থানে। তবুও থেমে নেই কয়েদি। চিৎকার করে থামানোর চেষ্টা করল সুলতান শাহজিল। থামো, থামো বলছি। মরে যাবে ভেবে নিজেকে ক্ষতিগ্রস্ত করলে। শান্ত হও, শোনো আমার কথা। কে শোনে কার কথা? তার কথা মোটেও গ্রাহ্য করছে না কয়েদি। এসব কথা কানে তোলার পরিস্থিতিতে নেই এই মুহূর্তে সে। উপায় না পেয়ে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল সুলতান শাহজিল। শাহজাহানের বেঁচে নেই, বেঁচে নেই শাহজাহান। কথাখানা কর্ণগহ্বরে পৌঁছাতেই তৎক্ষণাৎ থেমে গেল কয়েদির জন্তুর ন্যায় আচরণ। রক্তে ভরা মুখটা তুলে অসহায় দৃষ্টি নিক্ষেপ করল সম্মুখে। কাটা কাটা স্বরে বলে উঠল, জাইন, জাইন। কাপা হাতটা দিয়ে আঁকড়ে ধরল শেকল। উদ্বিগ্ন গলায় আবারও বলল, তুমি ইচ্ছা করে মিথ্যা বলছো তাই না সুলতান? জাইন বেঁচে আছে। আমি জানি জাইনের কিছু হয়নি। তুমি অযথাই বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো। তাছাড়া মিথ্যা বলার স্বভাবটা তোমার বরাবরই বেশি। নিজের একমাত্র পুত্রকে নিয়ে এ ধরনের মিথ্যা বলার মতো নীচ আমি নই। গম্ভীর কণ্ঠ সুলতান শাহজিলের। আমাকেও তো তুমি ছল করে বন্ধ করে রেখেছো সুলতান। মুক্ত করো আমাকে,
মৃত্যুর পূর্বে আমার পুত্রকে এক নজর দেখতে বড্ড মন চায়। আকুতি ভরা সেই কণ্ঠকে তোয়াক্কা করে না সুলতান শাহজিল, বরং নিজের গাম্ভীর্য বজায় রেখেই বলল, আমি চাইলেও তোমাকে মুক্ত করে দিতে পারবো না। ক্ষমা করো আমাকে। তুমি সাম্রাজ্যবাসীর জন্য হুমকির কারণ হবে। না জানি কত হত্যালীলা চালাবে তুমি নিজের অজান্তেই। তোমার দ্বারা কত সাধারণ প্রজা ক্ষতবিক্ষত হবে তার হিসেব নেই। গোটা পৃথিবীর কাছে বর্তমানে তুমি মৃত। কেউ তোমাকে মনে রাখেনি, কেউ না। কোনোদিন ভাবিনি এভাবে তোমাকে বন্দি করে রাখতে হবে। পুত্রকে দেখার আকুলতাকে সরিয়ে একটাবার সাম্রাজ্যবাসীর কথা চিন্তা করে দেখো। পূর্বের সেই মানবতা জাগিয়ে তোলো নিজের মাঝে, সেই বীরত্ব, সেই সাম্রাজ্যের প্রতি প্রেম, সাধারণ প্রজাদের প্রতি অবাধ দায়িত্ব, সবই কি ভুলে যাচ্ছ তুমি? কিছুই ভুলিনি আমি সুলতান। তুমি ভুলে যেতে পারো কারণ অহংকার ছলনা তোমার রক্তে মিশে গেছে। সামান্য এই কালকুঠুরি আমার মানবতাকে বাঁধতে পারেনি, কিন্তু ক্রমেই আমার অন্তিম সময় যে ঘনিয়ে আসছে তার ঢের বুঝতে পারছি। শেষবারের মতো নিজ পুত্রকে দেখার স্বাদ যে মেটাতে পারছি না। কেমন দেখতে হয়েছে ও! কত হাহাকার সেই কণ্ঠে, ছলছলে দৃষ্টি, কিন্তু কি আফসোস, তার অস্তিত্বকে অনুভব করতে পারে না। গোটা সাম্রাজ্যের কাছে মৃত হয়েও এই চার দেওয়ালের মাঝে করুণভাবে বেঁচে আছে সে। তবে সে সবে এই জীবনের রেখা। রক্তাক্ত হাতটার দিকে একবার চেয়ে ধপ করে বসে পড়ল মেঝেতে, কাপা কাপা স্বরে বলল, মুক্তি চাই না, আমি চাই না মুক্তি। গোটা সাম্রাজ্য রক্ষার্থে একটা প্রাণের ধ্বংস হওয়াটা কখনোই অন্যায় নয়। কতবার যুদ্ধ করেছে এই সাম্রাজ্যকে বাঁচাতে, নিজ হাতে তার ক্ষতি কি করে করব আমি? আমি জানতাম তুমি বুঝতে পারবে। ক্ষমা করে দিও আমাদের। তোমার এত ত্যাগের বিনিময়ে কিছুই দেওয়া হলো না তোমাকে। ওষুধ পাঠিয়ে দেবো আমি, হাতে লাগিয়ে নিও আর খাবারটা খেয়ে নিও। আরও কিছু প্রয়োজন হলে সৈনিককে বলে দিও। তুমি চলে যাও সুলতান, তোমাকে দেখলে দুঃখ বড্ড বেড়ে যায় আমার। এক ধ্যানে মেঝেতে চেয়েই বলল কয়েদি। হতাশার শ্বাস ফেলে চলে যেতে ধরল সুলতান শাহজিল। কয়েক পা আগাতেই পেছন থেকে কয়েদি বলে উঠল, কিন্তু জাইন? শাহজাহান মৃত, আর এটাই ধ্রুব সত্য। এক আকাশ সমপরিমাণ কষ্ট হলেও সেই সত্যকে মানতে আমি যেমন বাধ্য হয়েছি, ঠিক তেমনি তোমাকেও মানতে হবে। ধরে আসছে সুলতান শাহজিলের কথা। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে দ্রুত হাতে মুছে নিল সে। দুর্বলতা ঢাকতে হনহনিয়ে ত্যাগ করলো সেই স্থান, অথচ মানল না কয়েদি। মেঝেতে রক্তাক্ত হাতে আঁকিবুকি করতে করতে বিড়বিড়িয়ে আওড়ালো, তুমি কিছুই জানো না সুলতান। আসবে জাইন, এসে তোমাকে চমকে দেবে শিশুকালের মতোই। ঠিক আসবে। মাজিদা বানুকে কারাগারে বন্দি করা হয়েছে, কিন্তু কি আশ্চর্য, চিরপরিচিত নিয়ম মাফিক জার্নাব এগিয়ে এলো না তার বোনের দিকে। বোনের ফোলা পেট, তার দুর্বলতা কিছুই উপলব্ধি করতে পারল না সে। বেগমকে একেবারে উপেক্ষা করে গটগট করে চলে গেল সে। যেন বেগমের কি হলো না হলো তাতে কিছুই যায় আসে না তার। এ ঘটনায় বেগম যতটা না অবাক হয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি হতবাক হয়েছে মাহাতাব। এই মুহূর্তে সে জুঁইয়ের মাঝে বোনের প্রতি সেই চিন্তা, টান, ভালোবাসা কিছুই অনুভব করতে পারল না। ধীরে ধীরে কি বদলে যাচ্ছে জুঁই? তা বলে এত ভয়ঙ্করভাবে বদলে যাবে? বেগমের দুর্বল শরীরের অসহায়ত্ব সে একজন পুরুষ হয়েও ধরতে পারছে, সেখানে জুঁই কোনো তোয়াক্কাই করলো না। আতাব যখন নিজের ভাবনায় ডুবেছিল, সেই সময় ধীর পায়ে জার্নাভের কামরার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। আনমনে ভেবে যাচ্ছে, বুবুর কি শরীর খারাপ? কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তায় আছে? হয়তোবা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাই আছে। আমি তো নিজেকে কঠোর করেছি গুপ্ত শত্রু থেকে সাম্রাজ্য রক্ষার জন্য, কিন্তু বুবুর এমন আচরণ কেন? বেশ কদিন যাবৎ আমি লক্ষ্য করছি বুবু আর আগের মতো আমার কাছে ছুটে আসে না। শুধুই কি আমার কঠোর আচরণের জন্য দায়ী? বুবুর এই পরিবর্তনের জন্য কি আমি নিজেই দায়ী? তো ওটা তো আমার দায়িত্ব, আর এটা তো বুবুর জানার কথা। অনেক কষ্টে হেঁটে এসে সে জার্নাবের দ্বারের সম্মুখে দাঁড়ায়। কণ্ঠ উঠিয়ে ডাকে, বুবু! বন্ধ দ্বার খুলে এগিয়ে এলো জার্নাব। খানিকটা বিরক্তি নিয়ে বলল, একি, তুমি এখানে কেন এসেছো জোভিয়া? এবার আর অবাক নয়, যেন হতবাক হলো বেগম। নিস্তেজ গলায় আওড়ালো, আমার খুব কষ্ট হচ্ছে বুবু। তুমি তো সম্রাজ্ঞী, একবার বললেই লক্ষ লক্ষ সেবা করার মানুষ পেয়ে যাবে। এখন যাও, ব্যস্ত আছি আমি। বেগমকে নীরব থাকতে দেখে জার্নাব আবারও বলল, কি হলো, যাচ্ছ না কেন? হতভম্ব বেগম আর কিছুই বলতে পারল না। সত্যি এই কথার উত্তর দেবার মতো কিছু নেই তার নিকট।
প্রস্থান করলো ঠিক যেভাবে এসেছিল সেভাবেই। নিজ কামরায় পৌঁছানোর পূর্বেই ফাইজা মলিন মুখে এগিয়ে এলো। সে সময় ফাইজাকে ডেকে পাঠিয়েছিল সে কিছু জানার জন্য। বুবু তাকে বলেছিল ফাইজা কোনো কারণে ভয়ে ভয়ে থাকে, গুটিয়ে রাখে নিজেকে। সেও কয়েকবার লক্ষ্য করেছে ফাইজা পূর্বের ন্যায় হাসি খুশি নেই এখন। সব সময় যেন কোনো একটা আতঙ্ক বিরাজ করে তার ভঙ্গিমায়। ফাইজা এসেই নত মস্তকে সালাম প্রদান করে বলে ওঠে, আমাকে ডেকেছিলেন সুলতানা? হ্যাঁ, আমার সঙ্গে এসো। নিজ কামরার উদ্দেশ্যে পা বাড়ায় বেগম। ফাইজাও তাকে অনুসরণ করে এগিয়ে গেল। কামরায় পৌঁছে আগে পানি খেয়ে নিল বেগম। দুর্বল শরীর আর সায় দিতে চাইছে না। কিছুক্ষণ দম নিয়ে শুধালো, তোমার কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে এই মহলে? না না, কিছু হয়নি তো, ঠিক আছি আমি। অতি দ্রুত উত্তর ফাইজার। ভ্রু কুচকে তাকালেন বেগম। সন্দেহ তার মনে শক্তপোক্তভাবে বাসা বাঁধে। কেমন যেন একটা ভয় দেখা যাচ্ছে ফাইজার মুখশ্রীতে। বেগম নরম কণ্ঠে আবারও শুধালো, কোনো অসুবিধা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। কোনো অসুবিধা হচ্ছে না আমার। ফাইজার উত্তরে সন্তুষ্ট হতে পারল না বেগম। সে স্পষ্ট উপলব্ধি করতে পারছে মেয়েটা মিথ্যা বলছে। মুখে নানা বললেও নয়নে আতঙ্ক ফুটে উঠেছে মেয়েটার। নিজের হিজাব খামচে ধরে রয়েছে। কিছুটা এগিয়ে এলো বেগম। তাকে আশ্বস্ত করতে হাত বাড়াতেই ভয়ে পিছিয়ে যায় ফাইজা। রীতিমতো কাঁপছে সে। বেজায় অবাক হলো বেগম। সন্দেহপ্রবণ দৃষ্টিতে চেয়ে বলল, কি হয়েছে ফাইজা? কিছু না সুলতানা। তৎক্ষণাৎ উত্তর দিয়ে ভীত নয়নে আড়াল করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে ফাইজা। আবারও একই মিথ্যা উত্তর শুনেও কেন যেন রাগ হলো না বেগমের। ধমকে ওঠার বদলে কিছুটা এগিয়ে এসে আলতো করে হাতটা বুলিয়ে দিল ফাইজার মাথায়। বড় আদর করে ভরসা ভরা কণ্ঠে আওড়ায়, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। নির্ভয়ে বলো আমাকে। ছলো ছলো নয়নে বেগমের মুখের দিকে চেয়ে থাকে ফাইজা। এবারও নিশ্চুপ সে। পুনরায় শুধালো, বলো। মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। ঘন ঘন কথাটা বলেই আচমকা কেঁদে ফেলল ফাইজা। থরথর করে কাঁপতে কাঁপতে ক্রন্দনরত কণ্ঠে পুনরায় বলল, নোংরাভাবে ছুঁয়েছে আমাকে। প্রথম কথাটাতে অবাক হলেও দ্বিতীয়বার উচ্চারিত কথাটা যেন ধপ করে আগুন ধরিয়ে দিল বেগমের মাথায়। বিস্তারিত আর কিছু শোনার আগেই ইচ্ছাই জাগলো না। কিঞ্চিত দৃঢ় কণ্ঠে শুধালো, কে? বলে আমাকে মেরে ফেলবে। ক্রমেই ভয় কুঁকড়ে যাচ্ছে ফাইজা। তাকে আশ্বস্ত করতে নিজের রাগ দমন করার চেষ্টা করলো বেগম। অল্প বয়সী মেয়েটাকে নোংরাভাবে ছুঁয়েছে, তাও তারই মহলে। ছি, এমন নিকৃষ্ট কীট এই মহলে আছে বলে তার জানা ছিল না। তুমি কি চাও না যে এই মানুষটা তোমার নিষ্পাপ শরীরে নোংরা স্পর্শ করেছে সে শাস্তি পাক? জনসম্মুখে আসুক তার এই নোংরা মুখখানা। চাই, কিন্তু ক্রন্দনরত অবস্থাতেই শুকনো ঢোক গিলল ফাইজা। সেদিন যখন বেগমের সাথে লড়াইয়ে হার মেনে নিয়েছিল মামা হাদিদ, সে সময় ফাইজা হেসেছিল, যা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল তিনি। পরবর্তীতে সেই ঘটনার রাগ থেকেই হয়তো ফাইজাকে নানাভাবে হেনস্থা করেছে সে। বাজেভাবে ছুঁয়ে দিয়েছে দিনের পর দিন। নোংরা দৃষ্টি আর বিশ্রী স্পর্শের সাথে সাথে হুমকিও দিয়েছে যেন এই কথা কেউ না জানে। কাউকে এই কথা জানালে বা তার নাম প্রকাশ করলে প্রাণে মেরে ফেলবে ফাইজাকে। সেই ভয়ে আজও ফাইজা নিজেকে গুটিয়ে রাখে, তবুও কাউকে বলতে পারেনি নিজের সম্মানহানির খবর। কিছুটা উচ্চস্বরে বেগম শুধালো, এখানে কোনো কিন্তুর অবকাশ নেই। তুমি শুধু আমাকে বলো, কে সে? সে আমি, পিছনে ফিরে দেখা মেয়ে। হঠাৎ পেছন থেকে দ্বার বন্ধের শব্দে চকিতে ফিরল বেগম। মামাকে নিজ কামরায় বিনা অনুমতিতে এভাবে প্রবেশ করতে দেখে রাগান্বিত হলো খানিকটা। সে এখনও ধরতে পারেনি ফাইজার শরীরের নোংরা স্পর্শ দেওয়া এই মানুষটাই ইনি। দ্বারের সম্মুখে পাহারায় থাকা সৈনিকদের উদ্দেশ্যে হাঁক ছাড়তে দিলেই বাধা দেয় মামা। ওদের ডেকে লাভ নেই, কারাগারে আগুন লেগেছে। মহলের সকলেই সেখানে আগুন নেভাতে ব্যস্ত। শুধু তোমার কান পর্যন্ত এখনো সে খবর পৌঁছায়নি। তাদেরকে আমি বলেছি এটা সম্রাজ্ঞীর হুকুম। বোকাগুলো বিশ্বাসও করে নিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, কারাগারে আগুনটা আমি লাগিয়েছি, যেন মহলের সকলে ওখানে ব্যস্ত হয়ে পড়ে আর মহল ফাঁকা হয়ে যায়।
বিস্ময়ে সীমা রইল না যেন। বিস্মিত গলায় বেগম শুধালো, এগুলো কোন ধরনের পাগলামি মামা? মহলে আগুন লাগিয়ে দিয়েছেন, আর সেটা আবার গর্ব করে এসে বলছেন। বিনা অনুমতিতে আমার কামরায় প্রবেশ করে আবার দ্বার আটকে দিয়েছেন। কারণ কি এসবের? উচ্চস্বরে হেসে উঠল মামা। তিরস্কার করে বলে উঠল, নির্বোধ নারী, এখনো বুঝতে পারোনি কেন এসব করেছি আমি? কারণ আমাকে আজ পালাতে হবে। এই মহল, এই সাম্রাজ্য সবকিছু ছেড়ে অনেক দূরে যাওয়ার আগে ভাবলাম তোমার সাথে বোঝাপড়াটা করেই যাই। মানে? ভীতু ফাইজার দিকে এক নজর চেয়ে শয়তানি হাসি হাসলো মামা। দুপা এগিয়ে যেতেই বেগমের পেছনে গুটিয়ে গেল ফাইজা। তা দেখে আরো মজা পেল যেন সে। নোংরা দৃষ্টি নিক্ষেপ করে ফাইজার উদ্দেশ্যে বলে উঠল, পালিয়ে লাভ কি? যার কাছে লুকাচ্ছিস সে তোকে রক্ষা করতে পারবে না। তোকে কি নিজেকেই তো রক্ষা করতে পারবে না? তোদের সম্রাজ্ঞী আর শক্তিশালী যোদ্ধা নেই। সন্তান জন্ম দিতে গিয়ে বড্ড দুর্বল হয়ে পড়েছে। যতই শক্তিশালী হোক, মেয়ে মানুষের এই তো দুর্বলতা। এই সময়টা তারা অসহায় থাকে, নির্ভর করে অন্যের উপর। তুই কিনা তার কাছে এসেছিস নালিশ করতে? তোকে এদিকে আসতে দেখেই বুঝেছিলাম আমি আজ আমার মুখোশ উন্মোচন হয়ে যাবে। এরপরে আর কিছু বোঝার বাকি থাকে না বেগমে। ফাইজাকে আড়াল করে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে শুধায়, তার মানে সেই মানুষটা আপনি? ছি 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 ছি, আমি কল্পনাও করিনি এতটা নীচ আর ঘৃণ্য মানসিকতা আপনার। বুক ফুলিয়ে আবার সে কথা বলতে আপনার লজ্জা করছে না? জ্ঞান দিও না মেয়ে। এখন যতটা দুর্বল তুমি, তাতে চাইলেও আমার কিছু করতে পারবে না। অযথা রাগ ছুটিও না। পেট নিয়ে তো নড়তে পারছো না, এখন এত অহংকার। বেগমকে এক প্রকার ধমকেই উঠল মামা। আপনার কঠিন শাস্তি পেতে হবে। সেটা হবে হাত কর্তন। আমি দুর্বল হলেও আমার অস্ত্র আর সৈন্যবাহিনী সবল আছে এখনো। কে শাস্তি দেবে আমাকে? তোমার সৈন্যবাহিনী তো আগুন নেভাতে ব্যস্ত, আর আমি তো এখনই চলে যাব এই সাম্রাজ্য ছেড়ে। তুমি শাস্তি দিবে? পারবে তো? দাও। কোথায় তোমার অস্ত্র? কোথায়? ওই দেখো দর্পণের সামনে। যাও, দৌড়ে গিয়ে নিয়ে এসো। ও, তুমি তো দৌড়াতে পারবে না। দাঁড়াও, আমি এনে দিচ্ছি। বলতে বলতে দ্রুত হাতে বেগমের অস্ত্রখানা তুলে নিল মামা। শয়তানি হেসে বলল, দাও শাস্তি, অস্ত্র নিয়ে যাও আমার থেকে। তাকে অবাক করে দিয়ে ধীর পায়ে শরীর ঠেলে ঠেলে এগিয়ে এলো বেগম। এক মুহূর্ত দেরি না করে আচমকায় কেড়ে নিল অস্ত্র। মামার নিকট কোনো অস্ত্র না থাকায় ভয় পেয়ে গেল সে। বাঘিনী যতই দুর্বল হোক, কৌশল তো আর ভুলে যায়নি। তাই অস্ত্র চালানোর পূর্বেই বেগমের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে। অস্ত্র নিয়ে একরকম ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। অথচ এ সময় বেগমের শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। উঁচু পেট নিয়ে মামার শক্তির সাথে অতটা সুবিধা করতে পারছে না সে। ধস্তাধস্তির এক পর্যায়ে মামা হঠাৎ লাথি মেরে বসে বেগমের পেট বরাবর। সঙ্গে সঙ্গে গগন কাঁপিয়ে আর্তনাদ করে উঠল বেগম। দুহাতে পেট চেপে ধরে ঢলে পড়ল মেঝেতে। রক্তে ভেসে যাচ্ছে সফেদ মেঝে। চোখ উল্টে যাচ্ছে যন্ত্রণায়। কিছুক্ষণ কাটা মুরগির মতো ছটফট করে একসময় নিস্তেজ হয়ে গেল রক্তাক্ত দেহখানা। অতৃপ্তিতে ভরা দুই নয়ন তখনও খোলা রইল। চিৎকার করে কেঁদে উঠল বেগমের কাছে ছুটে এলো ফাইজা। রক্তাক্ত দেহ ধরে ডাকতে লাগলো বেগমকে। আকস্মাৎ ঘটনায় চমকে গেছে মামা নিজেও। লাথিটা ইচ্ছে করে মারেনি সে। তার বোনের কত স্বপ্ন ছিল এই বাচ্চাটা নিয়ে, আর সে এক নিমিষে সব শেষ করে দিল। কি হবে, কি করবে ভেবে না পেয়ে দ্বার খুলে দৌড়ে বেরিয়ে গেল সে। যাওয়ার পূর্বে বাইরে থেকে আটকে দিল যেন কেউ সহজে কিছু ধরতে না পারে। এক নাগারে ভয়ে আতঙ্কে কেঁদেই চলেছে ফাইজা। ক্রন্দনরত কণ্ঠে বেগমকে ধরে রাখছে। সুলতানা উঠুন, কিছু হবে না আপনার, উঠুন। বেগমের সারা শব্দ না পেয়ে তাকে রেখে ছুটে গেল দ্বারের কাছে। দ্বারটাও বাইরে থেকে আটকে দিয়ে যাওয়ায় কয়েকবার গলা ফাটিয়ে চিৎকার করলো সে। কেউ আছো বাইরে? দ্বার খোলো, কেউ থাকলে দ্রুত দ্বার খুলে দাও, মরে যাচ্ছে সুলতানা। না, কেউ নেই আশেপাশে। সকলেই আগুন নেভাতে ব্যস্ত। আবারও ডাকলো ফাইজা। কেউ আছো? খোলো, দ্বার খোলো, মরে যাচ্ছে এই মানুষটা, খুলে দাও খোদা, দয়া করো। কাউকে সাহায্যের জন্য না পেয়ে নিজেই কতক্ষণ দ্বার ভাঙার চেষ্টা করলো। একসময় ব্যর্থ হয়ে বসে পড়লো দ্বার ঘেঁষে। কাঁদতে কাঁদতে চিৎকার করলো।
কি করব আমি এখন? চোখের সামনে ছটফট করে মানুষটা মরে যাচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। কেন এত দুর্বল হয়ে জন্ম নিলাম আমি? খোলা চোখ দুটো বন্ধ হয়ে গেল বেগমের। দুবার বড় বড় শ্বাস নিয়ে অস্ফুট স্বরে আওড়ালো, সুলতান, সুলতান। সে সময় তার শেষ মুহূর্তের সাক্ষী হয়ে দক্ষিণা অনিলে উঠতে আরম্ভ করলো কামরার সবগুলো পর্দা। কোথা থেকে যেন বেগমের আর সুলতানের আতঙ্কিত চিত্রখানা উড়ে এসে পড়ল রক্তের মাঝে। কোথায় থেকে যেন বেগম আর সুলতানের অঙ্কিত চিত্রখানা উড়ে এসে পড়ল রক্তের মাঝে। মুহূর্তে ভিজে চুপচুপে হয়ে ছিঁড়ে যেতে ধরল চিত্রখানা। হে যেন তাদের চির বিচ্ছেদের জাল ছড়িয়ে গেল রাজবংশের উত্তরাধিকারের মৃত্যুর সাথে। অনেক জানলে হয়তো ছুটে আসতো, বাঁচাতে আসতো তার না হওয়া প্রিয়জনকে। কিন্তু হায়, সে জানতেও পারল না প্রিয় মানুষের এই দুরবস্থা। কে খবর দেবে তাকে? সে জানেও না মহলের চার দেওয়ালের মাঝে তার বহুল কাঙ্ক্ষিত মানুষটার রক্তে ভিজে মৃত্যুর মতো পড়ে রয়েছে। কেউ নেই আজ তাকে বাঁচানোর জন্য। বেদনায় ভরা রাজমহলের মাঝে আরও একটা নতুন বেদনার সূচনা। জন্মের পূর্বেই বিলীন হলো ছোট্ট প্রাণ। এত মাস ধরে নিজের মাঝে ধারণ করা প্রাণের অস্তিত্ব নিঃশেষ হয়ে গেল, অথচ বেগম সেই সুখটা অনুভব করতে পারল না। কাঁটায় গাঁথা ভাগ্য যে তার, সুখ বেশি দিন সয় না। ফায়জা যখন অঝরে অশ্রু বিসর্জন দিতে দিতে প্রায় ক্লান্ত, ঠিক সেই সময় খট করে খুলে গেল বদ্ধদ্বার। কোথা থেকে যেন তড়িৎ বেগে ছুটে এলো জারনাব। বেগমের রক্তে ভেজা শরীরখানা পাগলের মতো তাড়াহুড়ো করে ছুঁয়ে দিল। মাথাটা তুলে নিজের কোলে নিয়ে ঘাবড়ানো কণ্ঠে ডাকলো, জোভিয়া, জোভিয়া। রীতিমতো ছটফট করছে জারনাব। বারবার ঝাঁকিয়েও যখন বেগমের কোনো সারা শব্দ পেল না, তখনই আচমকা হাউমাউ করে কেঁদে উঠল। ততক্ষণে সে নিজেও বেগমের রক্তে মেখে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে বেগমের শ্বাস প্রশ্বাস পরীক্ষা করল। অসার শরীরখানা কোলের মাঝে রেখেই দ্বারের পানে চেয়ে চিৎকার করে ডাকল, আসমাইন, আসমাইন তাড়াতাড়ি এসো। পেটটা বার কয়েক ছুঁয়ে দিয়ে ক্রন্দনরত কণ্ঠে আওড়ায়, জোভিয়া, কিছুই হবে না তোমার, তুমি ভালো হয়ে যাবে বোন। বেগমের সুন্দর মুখখানা ফ্যাকাশে হয়ে আছে অতিরিক্ত রক্তক্ষরণে। দেহ জুড়ে মলিনতার ছাপ। ঠান্ডা হয়ে আসছে তার শরীর। শরীর ছুঁয়ে এই মুহূর্তে জারনাব এতটাই ভয় পেয়ে গেল যেন সে নিজেই জ্ঞান হারাবে। তার অশ্রু গড়িয়ে বেগমের শরীরে পড়ছে ফোঁটায় ফোঁটায়। বেগমের কপালে চুম্বন করে আবারও আওড়ালো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিছুই হয়নি তোমার। অতঃপর চিৎকার করে ফায়জার উদ্দেশ্যে বলল, কি করেছো তুমি ওর সাথে? ওর এই অবস্থা কেন? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। সুলতানের মামা ওনার পেটে লাথি মেরে পালিয়ে গেছে। দাঁড় ঠেলে হুড়মুড়িয়ে প্রবেশ করল মাহতাব, তানহা, সুলতান শাহজিল, ওয়াসিফা সুলতান। সকলের পেছনে আনাবিয়ার কোল থেকে তোহফা ভেজা গলায় শুধালো, আম্মু, আম্মু, মেঝেতে শুয়ে আছে কেন? তার কথায় কান দেওয়ার সময় নেই কারণ। বিস্মিত নয়নগুলো ঘুরে যাচ্ছে বেগমের অসাড় শরীরটাকে। তোহফা পুনরায় শুধালো, আম্মু কথা বলছে না কেন? তানহা খুব একটা ভ্রুক্ষেপ না করে চুপচাপ তোহফাকে কোলে তুলে নিল। ভাইয়ের হত্যাকারীর এই পরিণতিতে খারাপ লাগার কথাও নয়, তার চেয়ে তোহফার মাথায় হাত বুলিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে সে। মাহতাব হন্তদন্ত হয়ে এগিয়ে গেল জারনাবের দিকে। কেঁদে কেঁদে বেহাল দশা জারনাবের। বেগমের দিকে এক পলক চেয়ে নজর সরিয়ে নিল মাহতাব। মর্মান্তিক কি দৃশ্যও যে কোনো দিন দেখতে হবে তা কেউ কল্পনাও করেনি। চিকিৎসার ব্যবস্থা করার বদলে ক্রোধে ফেটে পড়ল ওয়াসিফা সুলতান। বেগমের অবস্থা দেখেই অভিজ্ঞ নারী সে বুঝে গেছে গর্ভের সন্তান আর বেঁচে নেই। রাজ পরিবারের উত্তরাধিকারের অস্তিত্ব ভেসে যাচ্ছে এই রক্তের সাথে। মৃতপুত্রের শেষ অংশটুকু এভাবে নিঃশেষ হতে দেখে এতগুলো মাস বাদে সে কথা বলে উঠল। ঠিক কথা নয়, এক প্রকার হুঙ্কার ছেড়ে বলল, অলক্ষী আমার শেষ ভরসাতেও মাটি ফেলে দিল। ও শাহজাহানের খুনি জেনেও এতগুলো দিন মুখ বন্ধ করে সহ্য করেছি যে
অন্তত ওর মাধ্যমে সাম্রাজ্য পরবর্তী উত্তরাধিকার পাবে। সুলতান শাহজিল সান্ত্বনার সুরে বলে উঠল,